নুরুল আফসার কলকাতার ছেলে। এখানে সে স্কুলে পড়েছে, এমএ পাস করেছে ভালোভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে তার বাবা তাকে বিলেতে পাঠিয়েছেন ব্যারিস্টারি পড়তে। সেখানে গিয়ে সে বাবার কথা মতো ব্যারিস্টার তো পড়েছেই, উপরন্তু নিজের ইচ্ছা অনুসারে সে লন্ডন বিশ্ববিদ্যালয়ে গবেষক বিভাগে ভর্তি হয়েছে। যথাসময়ে অর্থাৎ 3 বছর পরে নুরুল বার অ্যাট ল হয়ে পিএইচডি ডিগ্রি পেয়ে দেশে ফিরে এসেছে। তারপর বাবার বাসনা অনুসারে সে হাইকোর্টের বারে যোগ দিয়েছে। তবে আইন ব্যবসায় বিন্দুমাত্র প্রবৃত্তি না থাকায় সে একরকম নিষ্কর্মা হয়েই ছিল না। নিষ্কর্মা ঠিক নয়, সে নিজের মনের মতো কাজ চালিয়ে যাচ্ছিল। নকুলের বাবা এসেছিলেন পাড়াগাঁ থেকে। কাঞ্জাত বংশের সন্তান, হুগলি জেলার এক পুরাতন গ্রামের অধিবাসী তারা। বিএ পর্যন্ত পড়েছিলেন হুগলি কলেজে। তারপর কলকাতায় এসে এমএ ও ল। কলকাতায় পড়বার সময় তার বিবাহ হয়েছিল। কলকাতায় উপনিবিষ্ট এক সম্ভ্রান্ত বংশের শিক্ষিত মেয়ের সঙ্গে। ল পাস করে নুরুলের বাবা হাইকোর্টে ওকালতি করতে থাকেন। আস্তে আস্তে খুব পসার জমে যায়। চিফ জাস্টিস তাকে দুবার অনুরোধ করেছিলেন তার সহকারী জজ হতে, কিন্তু কেন জানি না দুবারই নুরুলের বাবা বার পেরিয়ে বেঞ্চে উঠতে নারাজ হয়েছিলেন। নুরুল তার একমাত্র সন্তান। বাপ মা ও ছেলের ছোটখাটো সংসার। নুরুল ছেলেবেলা থেকেই শান্ত, নিরীহ আর মুখচোরা। চেহারা ভালো, রং ফর্সা, বেঁটে নয় লম্বাও নয়, মাঝারি উচ্চতা। সে স্কুলে ভর্তি হয়েছিল 12-13 বছর বয়সে, ক্লাস 7-এ। তার আগে সে বাড়িতে পড়াশোনা করেছিল। পিতা শামসুল আল রহিমের তত্ত্বাবধানে ও গৃহশিক্ষকের অধীনে। বাল্যকালে আত্মীয় স্বজন ছাড়া বাইরের সমবয়সীর সঙ্গে তার মেলামেশার সেভাবে ঘটে ওঠেনি। তাই সে স্কুলে ভর্তি হয়ে কিছুকাল ধরে সহপাঠীদের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। তার প্রথম আলাপ হলো যে সহপাঠীর সঙ্গে, সে তাদের পাড়ারই এক প্রান্তে থাকে। 2-3 দিন স্কুলে যাওয়ার পর একদিন সে স্কুল যাওয়ার সময় দেখল একটি ছেলে স্কুলের বই নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। তাকে দেখে নুরুলের মনে হলো যেন তাদের ক্লাসেরই ছেলে। স্কুলে তাকে নামিয়ে দিয়ে গাড়ি চলে গেল। স্কুল বসলে নুরুল দেখল সেই রাস্তায় দেখা ছেলেটি ক্লাসে রয়েছে। ছুটি হলে নুরুল সেই ছেলেটির কাছে গিয়ে বললে, তোমার নাম তো অনিরুদ্ধ। ছেলেটি বলল, হ্যাঁ। তুমি তো আমাদের পাড়ায় থাকো, তোমাকে আজ আমি আসতে দেখেছি। ওই রাস্তায় আমাদের বাড়ি, তবে একটু দূরে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাই, যাবে? ছেলেটি ঘাড় নেড়ে বলল, যাব। নুরুল তার সহপাঠীকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিলে আর বললে, কালকে স্কুল যাবার সময় তুমি ঘরের সামনে থেকো, আমি তোমাকে তুলে নিয়ে যাব। নুরুল বাড়ি এসে তার মাকে তার সহপাঠীকে পৌঁছে দেবার কথা জানিয়ে বললে, আমি তাকে রোজই স্কুল যাবার সময় তুলে নিয়ে যাব আর ফেরবার সময় নামিয়ে দিয়ে আসব। শুনে ওর মা বললেন, তা বেশ, তবে ওর বাপ মাকে জানানো উচিত। নুরুল বললে, আমি তা করব। পরের দিন স্কুলে যাওয়ার সময় অনিরুদ্ধের বাড়ির সামনে এসে তার গাড়ি থামল। নুরুল দেখলে যে দরজার কাছে অনিরুদ্ধ বই খাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে গাড়ি থেকে নামলো এবং অনিরুদ্ধকে বললে, ভাই, তোমার মাকে বলে এসো যে আমি তোমাকে রোজই এই রকম করে স্কুলে নিয়ে যাব আর বাড়িতে পৌঁছে দেব। তার মত আছে তো? এই কথা শুনে অনিরুদ্ধ দৌড়ে ভিতরে চলে গেল ও তার মাকে নিয়ে এলো। তার মা নুরুলকে দেখে বললেন, তোমার নাম কি বাবা? তোমরা একসঙ্গে পড়ো? নুরুল বললে, হ্যাঁ মাসিমা, আমরা এক ক্লাসে পড়ি। আমার নাম নুরুল আফসার। এই রাস্তার উপরেই একটু দূরে আমাদের বাড়ি। অনিরুদ্ধের মা নুরুলের ভাষায় ও ভাবে প্রীত হয়ে বললেন, বেশ বাবা, বেশ, মন দিয়ে পড়াশোনা করো। নুরুল আর কিছু না বলে হেঁট হয়ে তাকে আধাপ করে অনিরুদ্ধকে নিয়ে গাড়িতে উঠল। এইভাবে অনিরুদ্ধর সঙ্গে নুরুলের প্রগাঢ় বন্ধুত্ব বন্ধন স্থাপিত হলো।
ওরা পরস্পরকে ডাকতে লাগলো নীরু আর নুরু বলে। স্কুলে ভর্তি হবার প্রায় 2-2.5 মাস পর এমন একটি ঘটনা ঘটল যাতে নুরুলের সহৃদয়তার ও বুদ্ধিমত্তার পরিচয় শিক্ষক ছাত্র সকলের কাছে প্রকট হয়ে গেল। প্রথম ঘন্টার ক্লাস হচ্ছে। শিক্ষক মশাই এসে রোল কল করে একটি নির্দিষ্ট বিষয় দিয়ে ছাত্রদের বললেন 8 ঘন্টার মধ্যে একটি ছোট প্রবন্ধ লিখতে। শুনে সকলেই খাতা পেন্সিল নিয়ে লিখতে আরম্ভ করলে। কেবল একটি ছেলে খাতা খুলে নিজের জামার পকেটে হাত রাখতে লাগলো। খানিকক্ষণ হাতরে শিক্ষককে বললে আমার পেন্সিল হারিয়ে গেছে। শুনে মাস্টারমশাই রাগ করে বললে তাহলে চুপ করে বসে থাকো। মাস্টারমশাইয়ের কথা শেষ হলে পর নুরুল দাঁড়িয়ে উঠে মাস্টারমশাইয়ের দিকে একটি পেন্সিল বাড়িয়ে বললে আমার কাছে একটি বেশি পেন্সিল আছে, ও নিতে পারে। মাস্টারমশাই হাসি মুখে নুরুলের কাছ থেকে পেন্সিল নিয়ে সেই ছেলেটিকে দিলেন। অন্য ছেলেরা নুরুলের এই ঔদার্য দেখে বিস্মিত ও খুশি হয়ে গেল। নুরুল এক মুহূর্তেও ক্লাসের হৃদয় জয় করে ফেলল। এইরকম আরও একদিন ঘটল। সেদিনও সেই ছেলেটির পেন্সিল হারিয়েছিল। নুরুলের কাছে অতিরিক্ত পেন্সিল ছিল, কিন্তু সে এবারে কোনো কথা বলল না, চুপ করে বসে রইল। মাস্টারমশাই রেগে গিয়ে ছেলেটিকে বললেন এরকম করে যদি পেন্সিল হারাও তবে তোমার ফাইন করব। পেন্সিল নেই তো চুপ করে বসে থাকো। ক্লাস হয়ে যাবার পর নুরুল সেই পেন্সিল হারানো ছেলেটির দিকে তীক্ষ্ণ নজর রাখলে। টিফিনের আগের ঘন্টায় অঙ্কের শিক্ষক এলেন। এসে তিনি বোর্ডের কাছে গিয়ে বললেন এই কটা অঙ্ক লিখে নাও। মনে রেখো এই ধরনের প্রশ্ন হাফ ইয়ারলি পরীক্ষায় আসবে। মাস্টারমশাই বোর্ডে গোটা 5 অঙ্ক লিখে চেয়ারে এসে বসলেন। ছেলেরা খাতা পেন্সিল নিয়ে টুকতে ব্যস্ত হলো। নুরুল আর চোখে লক্ষ্য করলে সেই ছেলেটি খাতা খুলে মাটিতে ডান হাত নামালো। তারপর খাড়া হয়ে উঠে খাতা খুলে অঙ্ক টুকতে লাগলো। নুরুল বুঝল যে ছেলেটার পেন্সিল হারায়নি, সে ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। এরপরে আবার একদিন ছেলেটির পেন্সিল চুরি গেছে কি হারিয়েছে এরকম বলাতে নুরুল দাঁড়িয়ে উঠে মাস্টারমশাইকে বললে ও মিছে কথা বলছে, জুতোর মধ্যে ও পেন্সিল লুকিয়ে রেখেছে। তখন মাস্টারমশাই সেই ছেলেটির পাশের ছেলেটিকে বললেন দেখো তো ওর জুতোটা, জুতোর ভেতর পেন্সিল পাওয়া গেল। মাস্টারমশাই ছেলেটির দিকে চেয়ে শুধু একটি কথা বললেন তোমার অ্যাস্টিকেশন হবে। ছেলেরা নুরুলের এই কাণ্ডে অবাক হয়ে গেল। স্কুলময় নুরুলের সুখ্যাতি ছড়িয়ে গেল। হেডমাস্টার মশাই শুনে নুরুলকে বাহবা করলেন। নুরুলের সঙ্গে ব্যবহারে ক্লাসের ছেলেদের যে দূরত্ব ছিল তা এক মুহূর্তে ভেঙে গেল। সেই ছেলেটিকে আর দেখা গেল না স্কুলে। সে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে চলে গেছে। যথাসময়ে নুরুল ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিলে। পরীক্ষায় সে খুব ভালো রেজাল্ট করলে। অনিরুদ্ধ বেশ ভালোভাবে পাস করেছিল। নুরু নীরু দুজনে এক কলেজে অ্যাডমিশন নিলে। দুজনেই ইন্টারমিডিয়েট ইন আর্টস পড়বে, একই বিষয় নিয়ে। দু বন্ধুর বিচ্ছেদ হলো না। কলেজে ঢুকে নুরু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। তার মনে হলো সে এবার বড় হয়েছে। কলেজের সহপাঠীদের সঙ্গে প্রথম একটু দূরত্ব ভাব ছিল, কিন্তু নীরু মধ্যস্থ হয়ে সহপাঠীদের কাছে নুরুর গুণগান করতে অচিরে সহপাঠীদের সঙ্গে নুরুর দূরত্ব ভাব কেটে গেল। স্কুলে তার সহপাঠীরা তার নাম বদলে দিয়েছিল নুরুল আফসাদ। কলেজ সহপাঠীরা আরেকটু বদলে তাকে ডাকতে লাগলো নূর আল আফসাদ। নুরুর বিদ্যাবুদ্ধির পরিচয় পেয়ে অধ্যাপকেরা সকলেই তার প্রতি আকৃষ্ট হলেন। ক্লাস না থাকলে নুরু কলেজ লাইব্রেরিতে গিয়ে বই পড়ত। ভালো লাইব্রেরি, অনেক বই। বইগুলি দেখলে নুরুলের মন ভরে যেত। নুরুল খুব ভালোভাবেই ইন্টারমিডিয়েট পাস করলে। প্রথম বিভাগে উত্তীর্ণ হলো। সে কলেজেই দুজনে বিএ ক্লাসে ভর্তি হলো। দুজনে একই সাবজেক্ট, ইংলিশে অনার্স। বিএ ক্লাসের অধ্যাপকেরা নুরুল লেখাপড়ায় অসাধারণ আগ্রহ ও অধিকার দেখে চমৎকৃত হয়ে গেলেন।
বিএ ক্লাসের ছাত্রদের অনেকগুলো সাংস্কৃতিক ও একাডেমিক অধিবেশন নিয়মিতভাবে হতো। তার মধ্যে সাহিত্য বৈঠকে নুরু প্রায় উপস্থিত থাকত এবং আলোচনায় যোগ দিত। যেদিন সে কিছু বলতো সেদিন সভা খুব জমে উঠত। একদিন সহপাঠীরা তাকে ধরে বসলো যে এবার সাহিত্যের বৈঠকে তাকে একটি প্রবন্ধ পড়তে হবে। নুরুল না করে শেষ পর্যন্ত রাজি হলো। নুরুল ছেলেবেলা থেকে ডিটেকটিভ গল্প উপন্যাস খুব পড়ত। প্রথমে বাংলা, পরে ইংরেজি। কলেজে পড়বার সময় ডিটেকটিভ বই পড়বার নেশা তাকে যেন পেয়ে বসেছিল। তার বাবাও ডিটেকটিভ বই পড়তেন এবং তা কিনতেন। সেবার সাহিত্য বইটাকে সে প্রবন্ধ পড়লে ইংরেজিতে ডিটেকটিভ সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। চমৎকার ঝরঝরে লেখা। সহপাঠীরা চুপ করে শুনলে। সকলে হয়তো সবটা বুঝতে পারেনি, কিন্তু যতটুকু বুঝেছে ততটুকুই ভালো লেগেছে। সভাপতি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক। ইংরেজি বিভাগের অপর 2-4 জন অধ্যাপক এবং অন্য বিভাগেরও কিছু অধ্যাপক সেদিন বৈঠকে যোগ দিয়েছিলেন। নুরুর প্রবন্ধ পড়া শেষ হলে সভাপতি মশাই শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন, আপনাদের কারো কিছু প্রশ্ন করার থাকলে এখন করতে পারেন। ছেলেরা চুপ করে রইল, কেউ কিছু বলল না। তখন ইংরেজির এক জুনিয়র অধ্যাপক নুরুকে প্রশ্ন করলেন, আপনার লেখা বেশ ভালোই হয়েছে, তবে যেসব বই অবলম্বন করে এগুলি লিখেছেন তার নাম করলে ভালো হতো না? সভাপতি নুরুর দিকে চাইলেন। নুরু দাঁড়িয়ে উঠে বললেন, স্যার, আমি কোনো বইয়ের রেফারেন্স নিইনি। তার কারণ আমি কোনো বই পড়ে বা অবলম্বন করে এ প্রবন্ধ লিখিনি। একটি বই কিছু কনসাল্ট করতে হয়েছে বটে, তবে তার থেকে কিছু নিইনি বলে সে বইয়ের রেফারেন্স দেওয়া অনর্থক বলে আমি মনে করি। তাছাড়া জন ডিকসনকারের ক্রাইম ফিকশনের আলোচনা বইখানি অনেকটাই আমার পড়া আছে। নুরুর কথায় সভাপতি সায় দিলেন। তিনি বললেন, আমার ডিটেকটিভ বই কিছু পড়া আছে, তবে নুরুলের মতো হয়তো নয়। জন ডিকসনকারের বইও আমি পড়েছি। নুরুর আলোচনা সম্পূর্ণ অন্য ধরনের। এর লেখাটিকে আমি অত্যন্ত অরিজিনাল বলে মনে করি। পড়ে অনেকে, কিন্তু মর্ম বোঝে কজন। প্রবন্ধটির জন্য আমি নুরুলকে ধন্যবাদ দিই। আশা করি পরবর্তী কোনো অধিবেশনে নুরুলের কাছ থেকে এই বিষয়ে আরও কিছু শুনব। আজ সভা এইখানেই শেষ। তারপর চেয়ার ছেড়ে সভাপতি মহাশয় নুরুলের কাছে এসে বললেন, তোমার প্রবন্ধের আর কপি আছে? নুরুল বলে, হ্যাঁ স্যার, খসড়াটা আছে। মাস্টারমশাই বললেন, তাহলে লেখাটা আমাকে এখনই দাও। লেখা নিয়ে তিনি কি করবেন সে সম্বন্ধে কিছু জিজ্ঞেস না করে নুরুল লেখাটা তাকে দিয়ে দিলে। হৈ হৈ করতে করতে ছেলেরা হল থেকে বেরিয়ে গেল। দিন আষ্টেক পর রবিবারে দেখা গেল স্টেটম্যানে নুরুলের প্রবন্ধ ছাপা হয়েছে। খুব ভালো করে অনার্স পেয়ে নুরু এবং নিরু বিএ পাস করলে, আর দুজনেই ইউনিভার্সিটিতে ভর্তি হলো ইংরেজিতে এমএ ও ফার্স্ট ইয়ার ল ক্লাসে। যথাসময়ে তারা দুজনেই এমএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেলে। পরের বছর দুজনেই বিএল পাস করলে। তারপর নুরু চলে গেল বিলেতে ব্যারিস্টারি পড়তে, আর নুরুর বাবার কাছে আর্টিকেল হলো হাইকোর্টে প্র্যাকটিস করবার উদ্দেশ্য। লন্ডনে গিয়ে নুরু মিডল টেম্পলে ভর্তি হলো ব্যারিস্টারি পড়তে। তার ঝোঁক ছিল ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে। সে লন্ডনে ইউনিভার্সিটিতে ভর্তি হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে ডিপ্লোমার ছাত্ররূপে। 2 বছরের মধ্যে সে ব্যারিস্টারি পাস করলে। আরও 1 বছর সে রয়ে গেল তার গবেষণার জন্য। এই গবেষণা সূত্রে সে লন্ডন মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থা সম্বন্ধে শিক্ষালাভ করলে এবং নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের কার্যকলাপও সাধ্যমতো অনুধাবন করলে। তারপর দেশে ফিরে এলো। ফিরে এসে নুরু হাইকোর্টে বারে যোগ দিল, তবে প্র্যাকটিসে তেমন মন দিল না। নীরু তখন হাইকোর্টে প্র্যাকটিস করে এবং একটি সদাগরি ফার্মের লিগ্যাল অ্যাডভাইজারের কাজও করে। ইতিমধ্যে তার বিয়ে হয়ে গেছে।
দু বন্ধুর আবার মিলন হলো। আগেকার মতো অত ঘন ঘন নয়, তবে পূর্বের মতোই ঘনিষ্ঠভাবে। তারা শনিবার বিকেলে ক্লাবে মিলিত হয়, আর রবিবার দিন সকালে হয় নুরুর বাড়ি যায়, নইলে নুরুর বাড়ি আসে। সেদিন শনিবার বেলা 8:30 হবে। নুরু বাইরের ঘরে বসে কাগজ পড়ছে। এমন সময় নীরু এসে হাজির হলো। তাকে দেখে নুরু বললে, আজ সকালে এলে যে, কি মনে করে? নীরু শুকনো মুখে বললে, ভাই বড় মুশকিলে পড়ে এসেছি। নীরু শঙ্কিত মুখে গা ঝাড়া দিয়ে চেয়ার খাড়া হয়ে বসে বলল, কি মুশকিল হলো আবার তোমার? নীরু বলল, মুশকিল আমার নয় ভাই, আমার বাবার, তার মানে আমাদের। ব্যাপারটা বলি শোনো। তুমি তো জানো আমরা খুব পুরনো জমিদার বংশের সন্তান। আমাদের নিবাস তো জানো হুগলি জেলায় তোমাদের এই গাঁয়ের কাছে। আমাদের কিছু শরিকি সম্পত্তি আছে। সেই সম্পত্তির মধ্যে পড়ে আছে অত্যন্ত মূল্যবান প্রাচীন প্রত্নবস্তু। যে প্রাচীন দেবমূর্তি, সেকালের মূল্যবান ছোটখাটো বাসনপত্র ইত্যাদি, এগুলি সকল শরিকের যৌথ সম্পত্তি। তবে আমাদের বংশের ধারা হিসাবে বাড়ির জ্যেষ্ঠ সন্তান অনুসারে এই প্রত্নবস্তুগুলির তদারকির ভার বর্তায়। সেই অনুসারে আমার ঠাকুরদাদা ওই মূল্যবান প্রাচীন দ্রব্যগুলির তত্ত্বাবধায়ক হয়েছিলেন। দেশের শরিকরা অন্যত্র চলে যায়, আমার ঠাকুরদাদা পুরোপুরি কলকাতাবাসী ছিলেন বলে তিনি প্রত্নবস্তুগুলি নিজের কাছে এনে রেখেছিলেন। সেগুলি রাখা হয়েছিল তার শোবার ঘরে, আমাদের বাড়ির দোতলায়। এখনো তা সেইভাবেই আছে। শুধু একটি জিনিস নেই, আমার ঠাকুরদার মৃত্যুর পর বাবা সেগুলির তত্ত্বাবধায়ক হয়েছেন। নুরু বললে, আলমারির চাবি কার কাছে থাকে? বাবার কাছে। কেউ সরিয়ে নিতে পারে কি? না, পারে না, কারণ তিনি ওটা ব্যাংকে সেফ ডিপোজিটে রাখেন। কতদিন আগে খোলা হয়েছিল? বছর 4-5 আগে। কি উপলক্ষে? বিশ্ববিদ্যালয় থেকে এক অধ্যাপক এসেছিলেন প্রাচীন মূর্তিগুলি দেখতে। আজকে কি উপলক্ষে খোলা হলো? আমেরিকা থেকে এক পণ্ডিত এসেছেন কলকাতায়, আমাদের সংগ্রহের একটি বস্তু তিনি দেখতে চান। তুমি তার নাম বোধহয় জানো, অধ্যাপক নরম্যান ব্রাউন। হ্যাঁ জানি। যে প্রাচীন দ্রব্যটি দেখতে এসেছেন সেটি কি? সেটি একটি রূপোর দোয়াত, বহুকালের পুরনো। তার চারিদিকে 4টি বৌদ্ধ দেবতার মূর্তি আঁকা আছে, আর দোয়াতটির তলায় পুরনো বাংলা অক্ষরে খোদাই করা আছে হোসেন শাহ সুলতানের নাম। সেটিই পাওয়া যাচ্ছে না। সকলে মনে করে যে দোয়াতটি ছিল আসলে কোনো পাল রাজার। পরে সেটি কেউ হোসেন শাহ সুলতানকে উপহার দিয়েছিল। সুতরাং দোয়াতটির বয়স 15-16 শতাব্দীর এদিকে নয়, বরং 12 শতাব্দীর ওদিকে। তা নরম্যান ব্রাউন সাহেব দোয়াতটির সন্ধান পেলেন কোথায়? আমার ঠাকুরদাদা এশিয়াটিক সোসাইটির মেম্বার ছিলেন। তিনি শেষ বয়সে তার প্রত্নসংগ্রহের বিবরণ দিয়ে একটি ছোট প্রবন্ধ লিখে সোসাইটির এক অধিবেশন পড়েছিলেন। পরে সোসাইটির প্রেসিডেন্সে ছাপাও হয়েছিল। সেই প্রবন্ধের দোয়াতটির এবং আরও 2-1টি জিনিসের হাতে আঁকা স্কেচ ছিল। অধ্যাপক ব্রাউন তাই দেখে দোয়াতটির খোঁজে কলকাতায় এসেছেন। এখন যদি তাকে সেটি না দেখাতে পারা যায়, তবে তো আমাদের লজ্জার সীমা নেই। নুরু কিছুক্ষণ চুপ করে ভাবলে, তারপর দাঁড়িয়ে উঠে বললে, জুতোটা বদলে আসি, তোমাদের ওখানে যেতে ইচ্ছে করছে সরেজমিনে দেখতে। নীরুদের বাড়ি এসে নুরু দেখলে যে নীরুর বাবা অত্যন্ত বিষণ্ণভাবে তার কাজের ঘরের টেবিলে চুপ করে বসে রয়েছেন। নুরুকে দেখে তিনি বললেন, তুমি আর কি করবে বাবা, জিনিসটি তো নেই। নুরু বললে, নীরুর কাছে যা শুনলাম তাতে তো মনে হচ্ছে জিনিসটা যাবার কথা নয়। নীরুর বাবা বললেন, ওর মুখে কি শুনেছ? নীরু যা শুনেছে বলল। নীরুর বাবা বললেন, হ্যাঁ ঠিকই শুনেছ। নুরু বললে, চাবি পাবার যদি উপায় না থাকে তাহলে চোর অবশ্যই আলমারি ফুটো করে থাকবে, কিন্তু তাও হয়নি। এ তো ভয়ানক তাজ্জব ব্যাপার। আমাকে একবার নিজের চোখে দেখতে হচ্ছে। শুনে নীরুর বাবা দাঁড়িয়ে উঠে বললেন, চলো। তারা 3 জনে দোতলার নীরুর বাবার শোবার ঘরে এলো।
নীরুর বাবার ট্যাঙ্ক থেকে চাবি বের করে লোহার আলমারি খুলে দেখালেন, এই ওপরের তাকটিতে আমাদের প্রাচীন প্রত্নবস্তু সব আছে, আর মাঝের দুটি তাকে আমাদের গৃহদেবতা সোনার অলংকার ইত্যাদি আছে, আর তলার তাকটিতে আমাদের বংশের প্রাচীন দলিল ইত্যাদি আছে। এখন তুমি দেখো। নুরুল দেখল যে উপরের তাকটিতে এমন কোনো জায়গা নেই যেখানে ছোট্ট হলেও কোনো দোয়াত রাখা যেত। সে প্রথম তাকটিকে স্পর্শ করলে না, দ্বিতীয় ও তৃতীয় তাকে সব জিনিস যে সব তন্ন তন্ন করে পরীক্ষা করলে, কিন্তু সেখানে দোয়াতের দেখা মিলল না। তারপর সে নীরুর বাবাকে জিজ্ঞেস করলে, আপনি ঠিক বলছেন, দোয়াতটি উপরের তাকেই ছিল? তিনি দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ। নুরু তখন উপরের তাকটির দিকে চেয়ে রইল। মিনিট 2-3 বাদে উপরের তাকে একটি রূপোর ঘণ্টা ছিল। সেটি একটু তুলে দেখলে আর তলাতেও কিছু নেই। তখন সে ভাবতে লাগলো। মিনিট 5 পরে সে নিঃশ্বাস ছেড়ে, আচ্ছা দেখি বলে ঘণ্টাটি তুলে বার করে নিয়ে এলো এবং সেটিকে উল্টে ধরলে। দেখতে তার ভেতরে দোহাতের মতো একটি ছোট্ট কৌটো আটকে রয়েছে। সেই কৌটোর তলায় কিছু অক্ষর খোদাই করা আছে। 2 আঙুল দিয়ে টানতেই কৌটোটি বেরিয়ে এলো। সেটা নীরুর বাবার হাতে দিয়ে বলল, এই নিন আপনাদের দোয়াত। দোয়াতটি পেয়ে নীরুর বাবা আনন্দে চিৎকার করে বললেন, বাঁচালে বাবা। নুরু আর নীরু যখন নিচে নামছিল তখন নীরুর মা অন্য ঘরের ভেতর থেকে বলে উঠল, পালিয়ে যেও না, চা খেয়ে যেও। আচ্ছা বলে নুরু আর নীরু বাইরের ঘরে এসে বসলো। নীরু জিজ্ঞেস করলো, তুই কি করে ধরলি বল দেখিনি? তুই তো ডিটেকটিভ বই পড়িস না? পড়লে জানতিস শার্লক হোমসের সেই বিখ্যাত স্বতঃসিদ্ধ, যখন সব অনুমান ফাঁকা বলে প্রমাণিত হয় তখন যে অনুমানটি অবশিষ্ট থাকে তাই সত্য। এখানে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া সব অনুমান ব্যর্থ। সুতরাং যে অনুমানটি অবশিষ্ট থাকে তা হলো দ্রব্যটি চুরি যায়নি, যেখানে থাকবার কথা সেখানেই আছে, তাই সত্য। আমি সেই সত্যই দেখিয়ে দিলুম। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।